ধরুন আপনার বয়স 60 ঊর্ধ্ব এক দম্পতি, তারা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে গেলেন। বছরে বছরে আপনাদের দিতে হয় 30,000 টাকা, তার উপর 18% জিএসটি দিতে হয় আপনাদের। অর্থাৎ সেই প্রিমিয়ামের অর্থটা বেড়ে কোথাও হয়ে যায় 34 থেকে 35,000 টাকা। বছরের পর বছর এই বাড়তি 4,500 টাকা জিএসটি বাবদ আপনাদের দিয়ে যেতে হয়। কেন দেবেন? এই প্রশ্নই কিন্তু এখন দেশের রাজনীতিতে মূল প্রশ্ন হয়ে উঠছে। কারা প্রশ্ন তুলছেন? প্রথমে এই প্রশ্ন তুলেছিলেন নীতিন গডকরি, তারপর হালে এই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝখানে জয়ন্ত সিনহাও ছিলেন যিনি এই প্রশ্ন তুলেছিলেন, ফর্মার মিনিস্ট্রি অফ স্টেট ফিনান্স। জিএসটি কি দেওয়ার দরকার আছে? 18% জিএসটি তা হেলথ ইন্স্যুরেন্স কিংবা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেওয়ার কোনো দরকার আছে? মাসে মাসে যে প্রিমিয়াম আপনারা দেন কিংবা বছরে বছরে যে হেলথ প্রিমিয়াম আপনারা দেন, তার উপর আরও অতিরিক্ত 18% প্রিমিয়াম দেওয়ার কি কোনো যৌক্তিকতা আছে? আজ তাই নিয়ে আলোচনা করব, কারণ এটা আম আদমির ইস্যু, এটা আপনার ইস্যু, এটা আমার ইস্যু। নমস্কার, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন সাতটার শক্তিশীল। আর প্রথমেই আমাদের সঙ্গে যারা আছেন, আসুন তাদের সঙ্গে আলাপ করিয়ে নিই। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় ঘোষ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আহমেদ আলী খান রয়েছেন বামেদের পক্ষ থেকে, এবং কৌশিক ভট্টাচার্য ইকোনমিস্ট রয়েছেন আমাদের সঙ্গে। কৃষাণুবাবু, আপনাকে দিয়ে শুরু করি। 18% জিএসটি আপনারা বলছেন মুকুব করা হোক লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। But you're not the first one to say it. নীতিন গডকরি প্রথম বলেছিলেন, তারপর জয়ন্ত সিনহা মাঝখানে বলেছিলেন যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ফর্মার মিনিস্ট্রি অফ এমওএস ফাইন্যান্স, তিনি বলেছিলেন প্রো জিএসটি রেশনালাইজ করা দরকার। তো এই ইস্যুটা পুরোপুরি যে আপনাদের ইস্যু এমন তো নয়। আমি কখন, এটা তো মানুষের ইস্যু, তো আমরা মানুষের কথা বলেছি। আপনার বাড়িতে আগুন লেগেছে, আগুন নেওয়ার জন্য সবাই জড়েছে। আগে স্বীকার করতে হবে যে আগুনটা লেগেছে। আমরা বলছি আগুন লেগেছে, এবার নেওয়াবার ব্যবস্থা করুন। আরেকজনের চোখেও সেটা আগুন জ্বলছে, সকলেই দেখতে পাচ্ছে আগুন জ্বলছে। তো তার আমি বললাম, অন্য কেউ বললো, এটা তো কোনো প্রতিস্পর্ধা কেন? কম্পিটিশন কেন? দেশের মানুষের কথা বলা আরেকজন বলতে পারে, আরো 100 জন লোক বলতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদের হাতে নিয়ন্ত্রণ আজকের দিনে, সেই গাজোয়ারি করে হোক, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, যাভাবে হোক, আজকের দিনে তারা সরকার চালাচ্ছে। তারা যে এই গাজোয়ারি, আজকে ভাবুন তো, হিরেতে 3% জিএসটি, আমি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাই 5% জিএসটি, আর বই কেনাতে এলআইসি, মেডিক্লেম, এগুলোতে 18%। অনেক ওষুধপত্রতে 18%। প্রথম আওয়াজ তুলেছিলেন নীতিন গডকরি, তারপর জয়ন্ত সিনহা মিনিস্টার অফ স্টেট ফাইন্যান্স ফর্মার, তিনি বলেছিলেন জিএসটি কে রেশনালাইজ করা দরকার। আপনাদের ঘর থেকে প্রথম আওয়াজ উঠলো, কিন্তু আপনারা এই আম জনতার ইস্যু নিয়ে কিছু করলেন না, সুপ্রিয়? দেখুন, নীতিন গডকরিজি তো মানে এরকম কোনো টুইট করে বিষয়টা জানাননি। সংসদের মধ্যে এটা আলোচনা হলেই তারপর হয়। আরে আমাকে বলছে তো দাও, আমি তোমার কথাটাই তো বলছি। উনি তো মানে লুকিয়ে চুরিয়ে বা টুইট করে দিয়ে শুধু দায় ছেড়ে দিলেন, ব্যাপারটা এরকম নয়। সংসদও আলোচনা করে, যতদূর আমি জানি। তো যদি এটা নিয়ে চিন্তিত না থাকতাম, যেটা কৃষাণুদা প্রথমেই বললেন যে এটা মানুষের ইস্যু, স্বাভাবিকভাবেই সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে একজন ক্যাবিনেট মিনিস্টার এবং অনেক সিনিয়র লিডার, তিনিও এটা নিয়ে চিন্তাভাবনা করেছেন বলেই তিনি সংসদে এটা উত্থাপন করেছেন। তারপরে আরেকজনের কথা আপনি বললেন, জয়ন্ত সিনহা, তিনিও বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটু অন্য পার্সপেক্টিভে দেখছি ব্যাপারটা কিরকম জানেন তো, মানে ধার করা আন্দোলন যেমন হয়, আমাদেরকে অনেক সময় অভিযোগ ওঠে না তৃণমূলের পক্ষ থেকে, আমরা নাকি ধার করে আন্দোলন করি। তা এখন মমতা দেবী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরই নেতার মানুষের জন্য ওঠানো একটা ইস্যু, সেটাকে তিনি ধার করলেন। এক সেকেন্ড, ধার করলে তিনি এখন যেটা করলেন, পলিটিক্যালাইজ করলেন। বেশ হোল্ড দ্যাট থট। ধার করা আন্দোলন, কারণ আম জনতার ইস্যু, এটা তৃণমূলও বুঝতে পারছে, এটা বিজেপিও বুঝতে পারছে, এটা বাকি রাজনৈতিক দলও বুঝতে পারছে যে এই ইস্যু একেবারে আম জনতার ইস্যু, আম জনতার পকেটের ইস্যু, তাদের স্বাস্থ্যের ইস্যু। এবং সেখানেই তো রাজনীতির পারদ একটু একটু করে গত দুদিন ধরে চড়ছে। কতটা চড়লো রাজনীতির পারদ, কে কি বলবেন, টেক আ লুক। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই বীমায় জিএসটি প্রত্যাহার না হলে পথে নেমে আন্দোলনের হুমকি দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার এই নিয়ে আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন।
এই চিঠিতেও জীবন বীমা ও স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছেন, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর জিএসটি আমজনতার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রের এই ভ্রান্ত নীতির ফলে বহু মানুষ নতুন বীমা করতে পারছেন না, যার ফলে বিপদের সময় আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। নিউ রেজিম কর কাঠামোয় তোলা টাকার উপর যে জিএসটি আছে তা প্রত্যাহার করতে হবে। শুক্রবার সংসদেও জিএসটি প্রত্যাহারের ইস্যুটি তুলেছিল তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ, এই বিষয়ে সংসদে তাদের বলতে দেওয়া হয়নি। সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বীমা ও ওষুধের উপর থেকে অবিলম্বে জনবিরোধী জিএসটি প্রত্যাহার করতে হবে। The GST charged upon life insurance premium and medicine be withdrawn immediately. Our Chief Minister Mamata Banerjee raised her voice yesterday. We feel that this GST is anti-people and this is the field from where this premium issue to be withdrawn. This GST is adversely affecting the people of the country. Government must roll back and Nirmala Sitharamanji should come to the house and should declare it immediately. জিএসটি নিয়ে তৃণমূল নেত্রী দ্বিচারিতা করছেন। শুক্রবার এমনই অভিযোগ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার এই নিয়ে ফের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বিজেপি জানায়, জিএসটি কাউন্সিলে কেন্দ্রের আলাদা করে কোনো ভূমিকা নেই। রাজ্যগুলির প্রতিনিধিত্বের নিরিখে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রী তারা এই মিটিং এর সদস্য, তারা উপস্থিত থাকে। সেখানে জিএসটি ইম্পোজ করবার ব্যাপারে কেন্দ্রের কোনো ভূমিকা নেই। এটা সম্পূর্ণ ঐক্যমত্যের উপরে নির্ভর করে জিএসটি তৈরি হয়। 6 বছরে এর বিরোধিতা করছেন না, হঠাৎ তার বিরোধিতা শুরু করলেন কেন? আর বিরোধিতা করার প্ল্যাটফর্ম তো রাজ্যসভা, লোকসভা কিংবা পশ্চিমবঙ্গের রাজপথ নয়। বিরোধিতা করতে গেলে জিএসটি কাউন্সিলে বসে বিরোধিতা করতে হবে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, তিনি আশা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। অর্থমন্ত্রী জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে আরও বেশি মানুষ বীমার সুবিধা নিতে পারবেন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। কৌশিকবাবু, যদি এই 18% জিএসটি যা স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার উপর লাগু করা হয়েছে তা যদি প্রত্যাহার করা হয়, সরকারের ভাড়ারে কতটা টান পড়বে? কেন্দ্রীয় সরকারের ভাড়ারে কতটা টান পড়বে? আমি একটা আপনাকে আগে প্রেক্ষাপট বলে নিই, তারপরে আপনার এটার উত্তরে আসছি। দেখতে হবে জীবন বীমা প্রি জিএসটি পিরিয়ড এরাতে 15% ছিল। জিএসটি রেশনালাইজ হওয়ার পরে, ট্যাক্সেশন রিফর্ম হওয়ার পরে অনেক কিছু ট্যাক্স প্রিতে বেশি ছিল, পোস্ট জিএসটিতে কমেছে। ইন্স্যুরেন্স একটি জিনিস, যেখানে 15 ছিল 18 হয়েছে। আমি যদি আমাদের এখানে মেডিকেল ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্সের পেনিট্রেশন দেখি, তাহলে আমাদের দেশে 30%, ডেভেলপড কান্ট্রিগুলোতে 90%। এছাড়াও আমি যদি দেখি যে একটা আমাদের যখন চিকিৎসা করাই, আমাদের আউট অফ পকেট এক্সপেন্সেস অনেক বেশি হয়ে যায় অনেক উন্নত দেশের তুলনায়। আমরা যখন ইউএসএ তো 10%। আমরা যখন দেশকে ডেভেলপ নেশন করছি, আয়ুষ্মান ভারতও কিন্তু এক ধরনের ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্সের আওতা আমাদেরকে বাড়াতে হবে। এবং দেখা যাচ্ছে গত 2 বছর ধরে ইন্স্যুরেন্সের যে কভারেজ আওতা, সেটা কিন্তু কমছে, হয় স্ট্যাগনেন্ট আছে বা কমছে। এই পরিপ্রেক্ষিতে যে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এবং তার উপর জিএসটি ডেফিনেটলি কমা উচিত। ইন্স্যুরেন্সের যদি কমে, তাহলে পরে সরকারকে তো কোথাও একটা ব্যালেন্স করতে হবে। এখন দেখুন জিএসটি কালেকশন প্রায় 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এবারে ইন্স্যুরেন্স প্রিমিয়ামে আমি যদি কমিয়ে দিই, আমাকে অন্য কোথাও একটা ব্যালেন্স আউট করতে হবে। কৃষ্ণবাবু যে হীরের এক্সাম্পলটা দিলেন, একটা হীরের ভ্যালু অনেক হাই হয়, তাতে 3.5% মানে ফাইনাল ভ্যালুটা কিন্তু অনেক বেশি। কিন্তু হীরেটা মানুষের নিত্যদিনে প্রয়োজনীয় জিনিস নয়। এক্স্যাক্টলি, ইটস আ লাক্সারি আইটেম। এবারে যেহেতু ভ্যালু খুব বেশি হয়, সেজন্য ট্যাক্সটা কম। আমার মনে হয় এইটার দাবিটা, এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা মানুষের দাবি যে আমরা যখন চিকিৎসা করাই বা লাইফ ইন্স্যুরেন্স নিই, এইটা যাতে আরও ছড়িয়ে পড়ে, সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক যাতে আরও বৃদ্ধি পায় আমাদের দেশে, সেজন্য এটার ট্যাক্স রেশনালাইজ করা উচিত এবং সেটা জিএসটি কাউন্সিলে আলোচনা হওয়া উচিত। এবং সেটা হচ্ছে রাইট প্ল্যাটফর্ম।
এবং সেইখানে আলোচনার ভিত্তিতে আমাদের ডক্টর অমিত মিত্র অনেক বছর চেয়ারম্যান ছিলেন জিএসটি কাউন্সিলের, গভর্নিং কাউন্সিলের। এখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার দেশের আছেন, আমাদের রাজ্য থেকে ম্যাডাম চন্দ্রিমা ভট্টাচার্য রিপ্রেজেন্ট করেছেন। আমি এটা জানি না যে ওই কাউন্সিলের ভেতরে এই আলোচনাগুলো হয়েছে কিনা, এবং সেটা কিন্তু হওয়া উচিত। এবং সেখানে প্রোজ অ্যান্ড কনস বিচার করে যে এখানে কমলে পড়ে আর কোথায় সরকার বাড়াবে বা ব্যালেন্স করবে, সেইখানে আলোচনা করে এটা ঠিক হওয়া উচিত। কিন্তু কমা উচিত এটা নিশ্চিত। বেশ, আহমেদ সাহেব, গত 10 বছর ধরে এই সরকার বলে গেছে আমরা মানুষের সরকার, আমরা মানুষের সুবিধার্থে কাজ করছি, আমরা মানুষের জন্য কাজ করছি, আমাদের প্রতিটি ইস্যু মানুষের ইস্যু। এত বড় মানুষের ইস্যু যা সেই সরকারের নিজের এককালীন ক্যাবিনেট মিনিস্টার, এখনও ক্যাবিনেট মিনিস্টার আছেন নীতিন গাডকারি, তারও ডিমান্ড এই সরকার দেখতে পেল না, নাকি বুঝতে পারলো না, নাকি করলো না, কোনটা? বিষয়টা হচ্ছে সদিচ্ছার অভাব। ভারতবর্ষের মতো দেশ যেখানে আপনার নিম্ন মধ্যবিত্ত মানুষ, আজকে যদি আমাদের দেশের সরকার, সে রাজ্যের হোক কেন্দ্রীয় সরকার হোক, তারা যদি দেশের মানুষের স্বার্থে তাদের যদি বিনা পয়সায় বা স্বাস্থ্য পরিষেবাটা দিতে পারত, তাহলে তো সাধারণ মানুষ তারা অনেক কষ্টে, তারা কেন আপনার জীবন বীমা বলুন, স্বাস্থ্য বীমা বলুন, দিনের পর দিন আমরা লক্ষ্য করছি প্রিমিয়ামের টাকা বেড়ে যাচ্ছে, কিন্তু তারা করতে বাধ্য হচ্ছে। কারণ এই অংশের মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, সাধারণ মানুষ, তারা কোনো সময় যদি একটা দুর্ঘটনায় পড়ে বা বড় ধরনের অসুখ হয়, তাদের অপারেশন করতে হয়, তাহলে তাদের কাছে হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স থাকে না, ফলে তারা তো এই ইন্স্যুরেন্স করতে বাধ্য হয়। আর সেই ক্ষেত্রে যেমন প্রতি বছরই আপনার ইন্স্যুরেন্স করার জন্য তাদের প্রিমিয়ামের টাকা বেড়ে যাচ্ছে, তারপরে যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্যের সরকার স্বাস্থ্য পরিষেবায় যদি বেশি বেশি করে টাকা কেন্দ্রীয় যে বাজেটে না ধরে, আর তার উপরে গোদের উপরে বিস্ফোরা হচ্ছে যে আপনার জিএসটি 18% করে দিচ্ছে। সুতরাং আমরা তীব্রভাবে এর বিরোধিতা করছি এবং জিএসটি তুলে নেওয়া উচিত। বেশ, সুপ্রিয়, জিএসটি তুলে নেওয়া উচিত, একমত সব দল এখানে, এবং একজন বিশিষ্ট ইকোনমিস্টও আমাদের সঙ্গে আছেন যিনি বলছেন যে এটা সেখান থেকে তুলে নেওয়া উচিত। প্রবলেমটা হচ্ছে যে বারবার এই সরকার বলছে যে আমরা সুপার পাওয়ার হব, বারবার বলছে যে আমরা চীনকে টেক্কা দেবো, আমরা ইউএসএকে টেক্কা দেবো, গ্লোবাল ইকোনমিতে আমরা ইউএসএ এবং রাশিয়াকে টেক্কা দিতে চাই। কিন্তু যেখানে দেখা যাচ্ছে ইউএসএতে ঠিক যে কথাটা বললেন যে আউট অফ পকেট এক্সপেন্স, মেডিকেলের আউট অফ পকেট এক্সপেন্স ইউএসএতে 10%, ভারতবর্ষে 62%। যতক্ষণ না এইটা মিটবে ততক্ষণ আমরা নিজেদের সুপার পাওয়ার কীভাবে বলবো? দেখুন, এখানে একটা বক্তব্য উঠলো যে সরকারের সদিচ্ছার অভাব। আমি বলতে চাই যে সদিচ্ছার অভাব যদি হতো তাহলে ক্যাবিনেটেরই মন্ত্রী তিনি এই বক্তব্যটা বলতেন না মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আগে। সরি, আমি জানি তুমি বলবে যে আপনি তো কমপ্লিটই করতে দেন না। উনি বললেন, তারপর কি হলো? সেটাই তো উনি তো আজকে বলেননি, অনেকদিন আগে বলেছেন, অনেক বছর আগে বলেছেন। অনেক বছর আগে বলেননি, যাই হোক, দিনটা বছর হয়ে গেলে মুশকিল হতেই পারে। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে উনি বলেছেন, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ওনার যদি সদিচ্ছা বা সরকারের যদি সদিচ্ছা না থাকতো এটা নিয়ে এত হইচই হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এখন দেখতে পেয়েছেন, আমি যেটা বললাম, স্যার যেটা বললেন একটু আগে, যে জিএসটি কাউন্সিলে চন্দ্রিমা দেবী আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের রাজ্যে, তিনি কি এখানে এই বিষয়টাকে তুলেছেন নাকি শুধু বাইরে, যেটা আমি বললাম, যেটা আপনি আটকে দিলেন যে পলিটিক্যালাইজড করার জন্য বিষয়টাকে টুইট করে তোলা। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যে এখানে রাজ্য মানে কেন্দ্র শুধু একা নিয়ন্ত্রণে বিষয়টা করে ফেলবে এমনটা নয়, 2/3 সে তো রাজ্যেরও আছে জিএসটি, তাহলে রাজ্য এতদিন এটা জিএসটি কাউন্সিলে তোলেনি কেন, এটাও একটা প্রশ্ন। আর আমি বারবার একটা কথা বলছি, এটা মানুষের ইস্যু, আমি এখানে বসে রাজনীতিকরণ করতে চাইছি না। এই ইস্যুটা সেটা যারা করছেন করতে পারেন। আমি বিজেপির প্রতিনিধি হিসাবে আমার মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি এটা পরিষ্কার বললেন, আপনি শোনালেন যে রাজ্যের মানে কেন্দ্রের একার নিয়ন্ত্রণে বা কেন্দ্রের একার সিদ্ধান্ত এটা হবে না, সেই যে 2/3 সেটা রাজ্য পায় এবং তার ফল সেই ইনপুটটা রাজ্যও নেয়। স্বাভাবিকভাবে রাজ্যকেও এটা তো, কিন্তু আপনি এটা মানবেন তো যে নীতিন গডকরি বলারও অনেক আগে, এবং এটা নিয়ে আলোচনা হবে, আপনারা জয়ন্ত সিনহা যিনি এখন আর মিনিস্টার অফ স্টেট ফাইন্যান্স নেই, জয়ন্ত সিনহা, তিনি নীতিন গডকরি বলার অনেক আগে এই কথাই বলেছিলেন যে জিএসটি ন্যাশনালাইজ করা দরকার। ইনফ্যাক্ট কোথায় কোথায় করা দরকার, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সে জিএসটি ন্যাশনালাইজ করার দরকার। উনি এই টার্মে নেই, উনি এর আগের টার্মে বলেছিলেন, এতদিন করলেন না। আজকে যখন মমতা দেবী এই কথাটা তুলছেন, খুব ভালো কথা, তুলেছেন, ভালো কথা। এই মমতা ব্যানার্জির আমলে আমাদের এই রাজ্যের সরকারে আমরা দেখেছি, যেটা স্যার বললেন, আমি বলতে যাচ্ছিলাম, যে আয়ুষ্মান ভারত বলে একটি স্বাস্থ্য বিমা চালু করেছিল কেন্দ্রীয় সরকার।
সেখানে বিপিএল তালিকাভুক্ত হতে হবে, সমস্ত জায়গায় তাদের চিকিৎসা হবে না, হচ্ছে সমাজের মানুষের এখানে চিকিৎসা হবে না, এই বলে রাজ্য সরকার এখানে চালু করতে দেয়নি। তাহলে এতই যদি চিন্তা থাকবে এই সরকারের রাজ্যের মানুষের প্রতি, দেশের মানুষের প্রতি, সরকারের প্রতি এবং সকলকে নিয়ে আমরা চলবো, এই চিন্তাভাবনা যদি থাকতো, তাহলে আয়ুষ্মান ভারত কেন্দ্র যে প্রকল্পটা দিচ্ছে সেটা চালু করতো। স্বাস্থ্যসাথী যেরকম চলছে চলুক, আমরা তো স্বাস্থ্যসাথী বিরোধিতা করি। আপনাদের যদি এতই চিন্তা থাকতো মানুষের ইস্যু নিয়ে, আম আদমির ইস্যু নিয়ে কৃষ্ণবাবু, তাহলে আয়ুষ্মান ভারত কেন আপনারা চালু করতে দিলেন না? এক প্রশ্ন বিজেপির প্রতিনিধির। এবং আমার প্রশ্ন আরেকটি, সেটা হচ্ছে যে এটা কি শুধুই আমজনতার ইস্যু তুললেন আপনারা, নাকি শহুরে মানুষের ভোট টানার জন্য একটা নতুন রাজনৈতিক কৌশল শুরু করলেন? না, এখন দুটো বিষয়। একটা হচ্ছে যে সম্ভবত লাস্ট যে জিএসটি কাউন্সিলের মিটিং হয়েছিল সেটা কিন্তু জুন মাসে প্রবাবলি হয়েছিল। সেইখানে কিন্তু বিভিন্ন জায়গাতে এই জিএসটি র্যাশনালাইজেশন করার কথা উঠেছিল। এখন কোন রাজ্যের ফিনান্স মিনিস্টার বলেছিলেন, সেখানে বাংলার বলেছিলেন কিনা, কেরালার বলেছে কিনা, এটা বিষয় না, উঠেছিল। তার অন্যতম বিষয় ছিল এই লাইফ ইন্স্যুরেন্স এবং এই হেলথ ইন্স্যুরেন্সের বিষয়। এটা বিজেপি অস্বীকার করলে হবে না। এক, দুই হচ্ছে আজকে নীতিন গাডকারি, উনি তো শুধু বিজেপির একজন নেতা নন, উনি তো ক্যাবিনেট মিনিস্টার। তো বাজেটের আগে তো ক্যাবিনেটেরও আলোচনা হয়, তো তার মানে ক্যাবিনেটেও আলোচনা করেনি। আপনি ভাবুন, তাহলে তুমি ভাবছো কি করে যে এরা জিএসটি কাউন্সিলকে এত মর্যাদা দেয়? এত বারংবার দেয় না। বাজেটকে কেন, রেল বাজেট, তুমি কিছু জানো যে দেশে আগে আমরা জানতাম বছরে একবার বাজেটের সময় এই দাম বাড়লো কমলো, এখন তো যে কোনো সময় দাম বেড়ে যেতে পারে। এখন কোনো বাজেটের কোনো মর্যাদা আছে? তো তারা ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা নেই, তাকে আলাদা করে চিঠি লিখে অর্থমন্ত্রীকে বাজেটের পর বলতে হচ্ছে যে জিএসটিটা কমাও। তারা অন্য রাজ্যের অন্য দলের ফিনান্স মিনিস্টারকে জিএসটি কাউন্সিলের মর্যাদা দেবে? এক, দুই হচ্ছে তো এটাতে সম্পূর্ণভাবে বিজেপি মিথ্যাচার করছে। দ্বিতীয় হচ্ছে, যেটা আমি জানতাম না যে আয়ুষ্মান ভারতের মডেলটা কি, যেহেতু কৌশিক বাবু বললেন যে এটা নাকি ইন্স্যুরেন্স পলিসি, আমি বলতে চাই যে যখন আমরা স্বাস্থ্যসাথী লঞ্চ করি, প্রথম কথা আয়ুষ্মান ভারতের প্রচুর ফ্যাকড়া আছে। আমাদের স্বাস্থ্যসাথী হচ্ছে ইউনিভার্সাল, সকলে, রাজ্যের সকলে পাবে। ফ্যাকড়া বলতে লিমিটেশনস আছে। হ্যাঁ, এই থাকতে হবে, তোমার বাড়িতে বাইক থাকলে তুমি পাবে না, তোমার টিভি থাকলে পাবে না, অনেক আছে, ডিটিএইচ সার্ভিস থাকলে অনেক ইয়ে আছে, দুজন চাকরি করলে পাবে না। তো এবার বিষয় হচ্ছে আমাদের ইউনিভার্সাল, আমরা মনে করি সকলে কর দিচ্ছে, বা কেউ হয়তো অর্থনৈতিক কারণে কর দিতে পারছে না, কিন্তু দেশের নাগরিক সবাই, সরকারের দায়বদ্ধতা, একজন ধনী শিল্পপতিও সেই ইন্স্যুরেন্স পাবেন, একজন গরিব চাষিও সেই ইন্স্যুরেন্স পাবে। সরকারের পক্ষ থেকে পরিষেবা পাবে, সে নেবে কি নেবে না তার নিজস্ব এথিক্সের উপর আমরা ছেড়ে দিচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরাও স্বাস্থ্যসাথী কিন্তু ইন্স্যুরেন্স মডেলে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন হাসপাতালের সেই টাকা পাওয়া না পাওয়া, তার জন্য আমরা নেব না, এই তুমি এটা শুনেছো, আমরাও আলোচনা করেছি। পরবর্তীকালে কিন্তু এটা অ্যাসিওরেন্স মডেলে চলে গেছে। এখন কিন্তু স্বাস্থ্যসাথীতে ইন্স্যুরেন্স মডেলে নেই, এটা অ্যাসিওরেন্স পলিসি হয়ে গেছে, মানে সরকার টাকা দিচ্ছে। এখন আর কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে এটার থেকে আবার ব্যবসা করার সুযোগটা দেওয়া হচ্ছে না। তো আমি আয়ুষ্মান ভারতেও তো সরকারি টাকা দিচ্ছে। এই যে দাদা বললেন, কৌশিক বাবু বললেন যে এটা ইন্স্যুরেন্স পলিসি, তার মানে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি ইনভলভড আছে এখানে। এবং তোমাকে বলে রাখি যে এই আয়ুষ্মান ভারতে ইন্স্যুরেন্স না অ্যাসিওরেন্স, আমি বলেছি, এটা একেবারে ইন্স্যুরেন্স না অ্যাসিওরেন্স আয়ুষ্মান ভারত। ইন্স্যুরেন্সের যে বিষয়টা স্যার বললেন, সেটা সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার এই টাকাটা পুরোটাই পে করছে, সরকার পে করছে, একদম পে করছে। মাঝখানে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি সেখানে নিশ্চিতভাবে সকলের জন্য হয়তো নয়, তার মধ্যে কিছু মাঝখানে কি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ইনভলভড আছে? সেটা নিয়ে, হ্যাঁ, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ইনভলভড আছে, যেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন? আমি বলি তৃণমূল কোম্পানি ইন্স্যুরেন্স কোথায় তৃণমূল বললেন? বেনিফিট দেখুন, আমি একটা ক্লিয়ার আনসার নেব, আমি কৌশিক বাবুর কাছে যাব। আমি একটা কৌশিক বাবু, যদি স্বাস্থ্যসাথী দেখি আর আয়ুষ্মান ভারত দেখি, ডিফারেন্সটা কি? আমি ডিফারেন্স এটাই, আমরা যে রাজ্যে থাকি সেখানে প্রচুর হসপিটাল স্বাস্থ্যসাথী টাকা পাচ্ছে না, অবশ্যই পাচ্ছে না, এবং তারা এখন স্বাস্থ্যসাথীর জন্য লোক গেলে তারা আগে জানতে চাইছে স্বাস্থ্যসাথী, তারা কোনো রকম ভাবে অ্যাভয়েড করতে চাইছে। বেড নেই, এই নেই, সেই নেই, এবং সেটা নিয়ে হসপিটালের প্রচুর কোটি টাকার বিল বাকি আছে, তারা লবি করছে যাতে তারা পায়। তো তার ফলে যদি ইন্স্যুরেন্স মডেল হয় তাহলে পরে হসপিটালরা পেতে বাধ্য থাকবে, গভর্নমেন্টের মুখের দিকে তাকে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না যে কবে পাবে কি পাবে না ইত্যাদি। মানে যদি ইন্স্যুরেন্স মডেল হয়, ইয়েস, এবং যদি এটার মানে আমি শুনেছি রিসেন্টলি যে আয়ুষ্মান ভারতের 70+ সবার ধনী দরিদ্র সবার চিকিৎসা
ফ্রি বলে কভারেজ আনা হচ্ছে 5 এটা লক্ষ, পরে, এটা শুনেছি আমি। আগে আমার ছিল 5 বক্তব্য লক্ষ, সেটা এখন নয়, free। আমার বক্তব্য হচ্ছে যেইটা মূল আজকের প্রশ্ন, যে সবাই যাতে, চিকিৎসা ভীষণ কস্টলি হয়ে গেছে, সবাই যাতে অ্যাভেল করতে পারে, আমরা যেন ডেভিয়েট না করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ, দেশের ইকোনমি স্ট্রং হবে যখন লোকের হাতে পয়সা থাকবে। আমার যদি হাত থেকে পয়সা বেরিয়ে যায় এবং যদি কোনো শিল্প হাউস যারা হসপিটাল চালাচ্ছে, আপনি দেখবেন আজকে হসপিটাল এন্ড এডুকেশন এই দুটো বড় ব্যবসা, এই দুটো সেবা নয়। সো আমাদেরকে দেখতে হবে যাতে মানুষ উন্নত চিকিৎসার অ্যাভেল করতে পারে, এক্স্যাক্টলি। এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য মডেল কি সেটা ইম্পর্টেন্ট না, সেই মডেলটা সাকসেসফুল কিনা এবং সেই মডেলটা লোকে পাচ্ছে কিনা এটা নিশ্চিত করাটা বেশি জরুরি। বেশ বেশ বেশ, হোল্ড দ্যাট থট। আমি আসবো, দুজনের কাছে আসবো। একবার বামেদের কাছে যাই। আয়ুষ্মান ভারত বলুন কিংবা স্বাস্থ্যসাথী বলুন, এর মধ্যে কোন মডেলটা অ্যাসিওর করছে আপনাকে যে আপনি পরিষেবা পাবেন, লো কস্টে পাবেন? কারণ আহমেদ বাবু, আমি আপনাকে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কয়েক মাস আগে আমি নিজে একটি ব্যাধিতে আক্রান্ত হই, খুব মামুলি একটি ব্যাধি, স্টোন। আমি অপারেশনও করাইনি, আমি যখন স্ক্রিনিং করালাম, একটা সিটি স্ক্যান কিংবা একটা আলট্রাসোনোগ্রাফির যে চার্জ একটি প্রাইভেট হসপিটাল নেয় সেটা অত্যন্ত হাই। বিষয়টা হচ্ছে যে এইগুলো তো যথেচ্ছভাবে করছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা যথেচ্ছ করছে। এগুলো যদি সরকারভাবে তাদের একটা বেঁধে দিত রেট বা তাদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে নিশ্চয়ই সাধারণ মানুষের উপরে এইভাবে বেসরকারি নার্সিংহোমগুলো এইভাবে তো তাদের উপরে টাকা বাড়িয়ে এইভাবে তাদের কাছ থেকে পট কাটতে পারতো না। এটা তো কেন্দ্রীয় এবং রাজ্য সরকার প্রত্যেকেরই, উভয়ের দায়িত্ব এই ব্যাপারে নার্সিংহোমগুলোর উপরে তাদের নিয়ন্ত্রণে রাখা উচিত। সেইখানে এবার আমার প্রশ্ন কৃষাণুবাবুর কাছে, সেইখানে একটি মানুষের স্বাস্থ্যসাথী ছেড়ে দিন, স্বাস্থ্যসাথীতে যেমন কৌশিকবাবু বললেন, অনেক হাসপাতাল বুঝতে পারছে না তারা আদৌ টাকাটা পাবে কিনা, পেলেও কবে পাবে। আয়ুষ্মান ভারতের নিয়েও অ্যাটলিস্ট বাংলাতে আয়ুষ্মান ভারত নাই, পারছি না পশ্চিমবাংলা, এখানে তো চালু করতেই দিচ্ছেন না। সেখানে যদি একজন গরিব চাষি ভাবে কিংবা একজন গরিব মানুষ ভাবে কিংবা একজন মধ্যবিত্ত বাঙালি ভাবেন যে তিনি হেলথ ইন্স্যুরেন্স করাবেন, স্বাস্থ্য বীমা করাবেন, তাকে 18% জিএসটি দিতে হচ্ছে তার প্রিমিয়ামের ওপর। সেইটা রেশনালাইজ করাটা তো দরকার। এইটা এর আগে একাধিক মন্ত্রী, একাধিক ক্যাবিনেট মিনিস্ট্রি বলেছে, তার কোনো আমরা সুফল পাইনি। এবার যে আপনারা ইস্যুটা তুললেন, সেই ইস্যুটা কি রাজনৈতিক ইস্যু, অ্যাজ ইন শহুরে ভোট টানার ইস্যু? কারণ একই সঙ্গে আপনারা কিন্তু 80C 80D এর ট্যাক্স রেজিমের ইস্যুও তুলেছেন। শহুরে ভোট টানার ইস্যু, নাকি সত্যি সত্যি আম জনতাকে নিখরচায়, স্বল্প খরচায় সুস্বাস্থ্যের ব্যবস্থা দেওয়ার জন্য একটি পদক্ষেপ আপনারা নিলেন? না না, এটা তো অদ্ভুত কথা। আমরা ইস্যু তুলেছি, এই ইস্যুটা জনসাধারণের কাছে রাখা হয়েছে ভোটের জন্য এখন না সেটা, মানুষের জন্য? এটা তো একটা অদ্ভুত বিষয় তো তুমি তুলছো। একটা রাজনৈতিক দল একটা ইস্যু তুলেছে, কেন তুলেছে এটা তোমরা আলোচনা করো, আমার কোনো আপত্তি নেই তোমার আলোচনাতে, কিন্তু আমি মানুষের ইস্যু তুলেছি। এখন এর ব্যাখ্যাটা তুমি কিভাবে করবে না, সেটা তুমি আমি করো। করতে চাই আমি না আবার ব্যাখ্যাটা, বলছি, আমি ব্যাখ্যাটা আমি আপনার আবার কাছে বলছি, দিতে চাই। আমাদের দলীয় পলিসি, মানুষকে স্বল্প ব্যয়ে চিকিৎসা পাওয়ানোর জন্য তুলেছেন নাকি ভোট টানার জন্য আমি তুলেছেন? আবার বলছি, আমরা তো স্বাস্থ্য সাথীর মতো একটা যুগান্তকারী প্রকল্প শুরু করে দেখিয়েছি। যে যুগান্তকারী প্রকল্প এখন ম্যাক্সিমাম জায়গায় অ্যাকসেপ্টেড হয় না। না, এটা মানতে অস্বীকার করছি আমরা। একজন এখানে আমি এক মিনিট, ইকোনমিস্ট বলছেন, আমি না, আমি CPM এর জানি না একজন উনি, বক্তা বলছেন, আমি জানি না উনি স্বাস্থ্যসাথী নিয়ে কত ডেটা কালেক্ট করেছেন বা স্বাস্থ্যসাথী নিয়ে নিজে কখনো এরকম ফেস করেছেন কিনা। আমি জানতে চাইছি বেসিক, প্রথমে পলিসি ওয়াইজ ভাবো, যে একটা রাজ্য সরকার তার সীমিত ক্ষমতাতে ভাবছে যে সে ইউনিভার্সাল হেলথ কেয়ার দেবে, তুমি পলিসি ওয়াইজ এটাকে সমর্থন করো? একেবারে 100% এবং আমি সমর্থন বলছি, এই যে সিপিএম বা বামেদের প্রতিনিধি যে আহমেদ দা বলছেন কথাগুলো, আপনাদেরও তো সুযোগ ছিল, আপনারা তো করতে পারতেন। করতে কতটা পারলাম না সেটা আরেকটা ডিবেট। এক, দুই হচ্ছে, প্রথম কথা আমি অস্বীকার করছি, এই রাজ্যতে বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল টাউনে এরকম অনেক নার্সিংহোম আমি জানি, আমাদের কাছে তথ্য আছে, ডেটা আছে, যাদের সিংহভাগ পেশেন্টই চলছে বা নার্সিংহোমটাই চলছে স্বাস্থ্যসাথীর কারণে। তার কারণ হচ্ছে তারা পুরো ক্যাশব্যাকটা পেয়ে যাচ্ছে। দুই, যে নিশ্চয়ই আমরা কখনো বলিনি, আয়ুষ্মান ভারতে ভুরি ভুরি অভিযোগ আছে, তুমি পড়ো,
আমাদের এখানে তো মানে reporting দুটোতেই হয় না। আছে, আমি আয়ুষ্মানেও আছে, আয়ুষ্মান স্বাস্থ্যসাথীতেও আছে। ভারতে ভুরি ভুরি এরকম অভিযোগ আছে যে সেই হসপিটাল বা সেই বেসরকারি সংস্থা তারা প্রত্যাহার করে নিয়েছে নিজেদেরকে, বা মানুষ গিয়ে সেই সুবিধা পায়নি বেশ। এবং এতে জালিয়াতি হয়েছে। আগে মানুষ রিলিজ হয়ে গেছে হসপিটাল থেকে, পরে অপারেশন হয়েছে। এরকম একটা ফোন নাম্বারে লক্ষ লক্ষ মানুষের data আচ্ছা, বেশ, collect বেশ, হয়েছে। বেশ, কিন্তু সুপ্রিয়। আমি একটা কথা perspective একটু ধরে রাখো। আমি আবার বলছি যে প্রথমে পলিসি ওয়াইজ যে অন্তত এইখানে রাজনীতি করবেন না, যে বিজেপি হোক, আজকে সিপিএম হোক, আরো স্বাগত জানাক যে একটা অঙ্গরাজ্য। আচ্ছা তুই বলো তো সেন্ট্রালের মানে ইউনিয়নের হেলথ বাজেট কত? আজকে কেন্দ্র সরকারের সারা দেশের হেলথ বাজেট হচ্ছে 85,000 কোটি টাকা। পশ্চিম বাংলাতে আমাদের সীমিত ক্ষমতায় বারে বারে ধাপে ধাপে বাড়িয়ে আজকের দিনে আমরা প্রায় 19,500 কোটি টাকাতে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে হেলথ বাজেট। তার মধ্যে একটা বড় অংশ আছে যেটা আমাদের স্বাস্থ্যসাথীর জন্য ব্যয় করতে হচ্ছে। তো আপনি বলছেন এই মানুষ পরিষেবা পাচ্ছে না, না, আপনি না, যে কোনো আপনার সরকারি পলিসি হাসপাতালে, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, সুপ্রিয়, এক মিনিট। আপনি তো আমি না আপনার পলিসিকে নিশ্চয়ই সাধুবাদ এর মধ্যে জানাই, lacuna এক আছে। মিনিট, আমি স্যার। একবারও বলছি না এটা আপনার ভুল তো। পলিসিকে সাধুবাদ জানাই, কিন্তু এক মিনিট, আহমেদ সাহেব, আপনার পলিসিকে সাধুবাদ জানাই, কিন্তু আপনার পলিসি যদি ঠিকভাবে ইমপ্লিমেন্ট না হয়, মানুষ যদি সুবিধা না পায়, সেই পলিসির লাভ কি? সুপ্রিয়, অনেকক্ষণ ধরে শুনছি, আমি একটা কথা বলি। 2022 জিনিসটা কিশোরদা খুব ট্যাক্টফুলি ঘুরিয়ে দিতে চাইছেন, পলিসিতে চলে যাচ্ছেন। আমরা বিজেপির পক্ষ থেকেও বলেছি স্বাস্থ্যসাথী বিরোধিতা আমরা করি না, আমি প্রকাশ্যে এখানে বলছি করি না, পলিসি বলা হয়েছে, একাধিকবার বলা হয়েছে। একাধিকবার আমরা বলেছি। কিন্তু ওনারা আয়ুষ্মান ভারতটাকে নিয়ে এই যে এতগুলো অভিযোগ করলেন, ওনারা একবার চালু করতে দিয়েছেন এখানে, কি করে জানলেন? আর উনি যে কথা বলছেন যে সরকারের পলিসির বিরোধিতা করব না বলে, ওনারা কেন্দ্রীয় সরকারের তৈরি করে একটা লাইন শুনে নাও, একটা লাইন শুনে নাও। তার কারণ হচ্ছে আয়ুষ্মান ভারতে 100% কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, মানে রাজ্য সরকার তো এটা সিংহভাগ টাকা বহন করতে হবে। তো আমার আলাদা স্বাস্থ্যসাথী আছে, আমি আবার এটার জন্য টাকা দেবো কেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকার তার সরকারের নীতিতে একটা মানুষের জন্য, এই রাজ্যের সরকারটাও যদি এটা বাংলাদেশ হয়ে গিয়ে থাকে জানি না, তাহলে ভারতবর্ষের অংশ তো পশ্চিমবঙ্গ, তাহলে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার একটা পলিসি নিয়েছে, একটা কেন্দ্রগতভাবে একটা আয়ুষ্মান ভারতের যোজনা, সেটাকে তুমি চালু করতে দিলে না কেন জানেন? না, কিন্তু আমি একটু ফিরে আসি। আপনাদের আয়ুষ্মান বনাম স্বাস্থ্যসাথী বাজেট থেকে ওকে প্লিজ হোল্ড ইট। আমি এখান থেকে ফিরে আসি। 18% জিএসটি, সুপ্রিয়, 18% জিএসটি প্রত্যাহার করা হবে কি হবে না, করা উচিত সেটা বলছি তো, তার আগে আমি এটা বলছি। স্বাস্থ্যসাথী নিয়ে এতগুলো কথা বললেন তো, 2022 সালে তোমাদের চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম আমরা দেখেছি, এটা তো আমরা, তোমরা অন্য কোনো সংবাদ মাধ্যম ছিলে, সেখানে তোমরা দেখিয়েছো বিভিন্ন, আমার কাছে তথ্য আছে, আমি এখনো দেখাতে পারি, হাইকোর্টে বিভিন্ন প্রাইভেট হসপিটালের যারা ওনার, হ্যাঁ আমরা দেখিয়েছি। হ্যাঁ, সেটা আয়ুষ্মান ভারতেও করেছে। কেন আয়ুষ্মান ভারতে অনেক বেশি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, 18% জিএসটি এটা তো প্রত্যাহার করা দরকার। আপনি নিজেও বললেন, আমরা সবাই মানছি, মানুষের ইস্যু হবে কি হবে না, আপনার কি মনে হয়? আমি একটা জাস্ট পলিটিক্যাল একটা কথা বলছি। স্বাস্থ্যসাথী থাকা উচিত, আয়ুষ্মান ভারতও চালু হওয়া উচিত রাজ্যে। তার কারণ প্রচুর মানুষ এ রাজ্য থেকে ভেলোর বা অন্যান্য জায়গায় চিকিৎসা করাতে যায়, তারা সেখানে স্বাস্থ্যসাথী পায় না। যদি আয়ুষ্মান ভারত হয়, তাহলে সেই আয়ুষ্মান ভারতের বেনিফিট অন্য রাজ্যে গিয়ে পাবে, 1 নম্বর। সেই জন্য স্বাস্থ্যসাথী থাকা উচিত, আয়ুষ্মান ভারতও সঙ্গে থাকা উচিত পশ্চিমবঙ্গে। একটা বড় হসপিটাল, আমি নাম দ্বিতীয় কথা, স্যার আমি একটু বলে প্লিজ, একটা বড় হসপিটাল, আমি নাম নিচ্ছি না, এই একই হসপিটাল চেন্নাইতেও আছে। দুটোর রেফারেন্স যদি আপনি নেন, এখানকার মানুষ গিয়ে ওখানে চিকিৎসা করছে, তার যে খরচা আর এখানকার যে খরচা, এটা মুখ্যমন্ত্রী চোখে পড়ে না। হসপিটালগুলোকে অল ইন্ডিয়া চেন কিনে নিয়েছে, ঠিক আছে? এখন এখানে অল ইন্ডিয়া চেনরা চলে এসছে। বাইপাস কেন, চিকিৎসা ব্যবস্থাই হোক কিংবা লাইফ ইন্স্যুরেন্সই হোক কিংবা স্বাস্থ্য বীমাই হোক, দাম বাড়ছে, গরিব মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পরিসংখ্যান বলছে গত 1 বছরে নতুন বীমা করানোর প্রবণতা কমেছে, 2.1% কমেছে, 4.2% ওভারঅল কন্ট্রিবিউশন হেলথ প্রিমিয়াম ভারতের জিডিপিতে, যেখানে গড়ে অ্যাভারেজ বাকি দেশে যেটা 7%। ইন্ডিয়ার মানে ভারতবর্ষের ইন্স্যুরেন্স পেনিট্রেশন মাত্র 30%, মাত্র 30% মানুষ ইন্স্যুরেন্স বীমা করেন, যেখানে ইউএসএ কিংবা অন্যান্য ডেভেলপড দেশে সেটা 90%, এবং নিজের পকেট থেকে খরচা হয় 62% ভারতীয়তে। কিন্তু
প্রথম সারির দেশগুলোতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেটা মাত্র 10%। আমরা বারবার বলছি ভারত এগোচ্ছে, কিন্তু পরিসংখ্যান বলছে ভারত খুব একটা এগোচ্ছে না। মধ্যবিত্তের পকেটে টান পড়ছে, গরিব মানুষ আরো গরিব হচ্ছে, ধন কুবেরদের ধন বাড়ছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি আর এক ইস্যু নিয়ে। বাংলা বসে রয়েছে খনিজ তেলের সম্পদের ওপর। অশোকনগরের একটি অয়েল স্টেশন 2018 সাল থেকে সেখানে ওএনজিসি তেল খননের কাজ করছে। কেন্দ্র বলছে রাজ্য অসহযোগিতা করছে, তাই জন্য অয়েল স্টেশনগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। বাংলার উন্নয়ন কি রাজনীতির জন্য বন্ধ হয়ে পড়ে রইল? রাজ্যের উদাসীনতা এবং রাজ্যের অসহযোগিতার কারণে এখনো বন্ধ হয়ে পড়ে রয়েছে হাবড়ার অয়েল স্টেশন, এমনটাই বক্তব্য কেন্দ্রের। সত্যি কি তাই? কি বলছেন রাজনীতিবিদরা? শ্রমিক ভট্টাচার্য কি বললেন দেখেন। দেশে নিয়মিত খনিজ তেলের চাহিদা বাড়ছে। সেই চাহিদা সামাল দিতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা খরচ করে প্রায় 70% খনিজ তেল আমদানি করা হয়। তাই দেশের বিভিন্ন অংশে খনিজ তেলের সন্ধান চালাচ্ছে ওএনজিসি। 2018 সালে উত্তর 24 পরগনা জেলার 4টি জায়গায় বিপুল পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। অশোকনগরে তেল উত্তোলনের কাজ শুরুর বিষয়ে কেন্দ্রের দাবি। বাংলার 4টি জায়গায় বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। তেল উত্তোলনের বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা তৈরি করেছে ওএনজিসি ও অয়েল ইন্ডিয়া। ছাড়পত্রের জন্য রাজ্যকে অনুরোধ করে একাধিকবার চিঠি দিয়েছে ওএনজিসি। কাজ শুরুর জন্য ড্রিলিংয়ের অনুমতি দিচ্ছে না রাজ্য। 2018 সালে প্ল্যান্ট তৈরি করে কাজ শুরু হলেও সেই কাজ বন্ধ হয়ে গিয়েছে। অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকায় ওএনজিসির প্ল্যান্টগুলি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। একসময় এই তৈল উত্তোলন কেন্দ্রকে ঘিরেই আশায় বুক বেঁধেছিলেন এলাকার মানুষজন। কেউ দিয়েছিলেন জমি, কেউ ভেবেছিলেন কর্মসংস্থান মিলবে ওএনজিসির প্রজেক্টে। কেউ আবার ওএনজিসি প্ল্যান্টের বাইরে দিয়েছিলেন দোকান। কিন্তু ওএনজিসির প্ল্যান্টে কাজ না হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে সবকিছুই। হ্যাঁ, অনেক না না এখন আসে না, লোকজনও আসে না। আগে গাড়ি গুড়ি আসতো, এখন আর কোনো কিছু। আর আমার ছোট ছেলের দোকান ছিল, এখন চলে না, তখন চলতো। কিন্তু যখন প্রথম হয়েছিল তখন তো অনেক কাজই হয়েছিল এখানে, এবং আমারও একটা এখানে ছোটখাটো দোকান ছিল, ভালোই ব্যবসা চলছিল। তো এখন তো বন্ধ হয়ে গেছে, আমার দোকানও বন্ধ হয়ে গেছে। এই কারণে আর কিছুই নেই বললেই চলে। এখন যদি আবার আসে নেক্সট টাইম, তাহলে দেখা যাবে যে কি হয় কি না হয়। ওএনজিসির এই প্রজেক্টকে ঘিরে আশায় বুক বেঁধেছিলেন এলাকার যুব সম্প্রদায়। শেষ পর্যন্ত সেই প্রজেক্ট গড়ে না ওঠায় কেন্দ্র রাজ্য দুই সরকারকেই কাজ করায় তুলেছে এলাকার নবীন প্রজন্ম। রইল রাজ্য সরকারের কথা। রাজ্য সরকার দীর্ঘদিন, এটা তো আজকের ইস্যু না, যবে থেকে সরকার এসছে তবে থেকে এদের কর্মসংস্থানের প্রতি উদাসীনতা, ছাত্র যুবর কর্মসংস্থান নিয়ে কোনো বাধা নেই, মানে চিন্তা ভাবনা নিয়ে এদের দীর্ঘদিন নিজের লুটপাটের সরকার চালানোরই এদের ধান্দা। সেই নিয়ে কিন্তু কেন্দ্র তেমন একটা মাথা ঘামায়নি এটা নিয়ে। কেন্দ্র যদি একটু হেলদোল দেখাতো তাহলে হয়তো কিছুটা করা যেত। রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারেরও উদাসীনতা এগুলোতে সম্পূর্ণ আছে। তো প্রত্যাশা সবসময় থাকে যে নতুন করে বা খুব শীঘ্রই কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক, কারণ আমরা যারা ছাত্র যুবরা আছি তারা পড়াশোনার পর কোথায় যাব। তবে এই নিয়ে তো মানে কেন্দ্র বা রাজ্যের কারোরই সেরকম একটা হেলদোল নেই। এই কদিন আগে যেমন পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়ে গেল, সেখানে তো এই নিয়ে কোনো কথাই হলো না। অশোকনগরে তেল উত্তোলনের জন্য ড্রিলিংয়ের অনুমতি না দেওয়ার বিষয়ে রাজ্যের বক্তব্য হলো, ড্রিলিং কোথায় শুরু ও কোথায় শেষ হবে তা জানায়নি ওএনজিসি। তাই বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ড্রিলিংয়ের বিষয়টি স্পষ্ট হলেই এই জট কেটে যাবে। রাজ্যের এক বিজেপি সাংসদের দাবি, অশোকনগরের এই প্রকল্প চালুর বিষয়ে তিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও বিষয়টি নিয়ে যাবেন। দুর্ভাগ্যবশত রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এবং পিএমএল না দেওয়ার কারণে আজকে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, তার গতি অনেকটা স্লথ হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ব্যর্থতা এবং রাজ্য সরকারের ব্যর্থতা। যদিও রাজ্যের শাসক দলের দাবি, মুখ্যমন্ত্রী ড্রিলিংয়ের অনুমতি দিয়েছেন। যারা বলছেন দেয়নি তারা প্রকৃত তথ্য জানেন না। ডিলিং এর পারমিশন রাজ্য সরকার দিয়েছে, ডিলিং হয়েছে। আরো 3টে জায়গায় ওনারা খোঁড়াখুঁড়ি করছেন। তো সেই খোঁড়াখুঁড়িটা বর্ষার জন্য বোধহয় বন্ধ আছে। 3টে জায়গায় ওনারা তেল লিফটিং এর মতো জায়গায় তারা রয়েছে।
কেন্দ্র ও রাজ্যের এই সংঘাতে কিছুটা বিরক্ত এলাকার মানুষ। তারা চাইছেন অবিলম্বে ওএনজিসির এই প্রকল্প চালু হোক। প্রকল্পের কাজ শুরু হলে কর্মসংস্থান হবে, ব্যবসা বাণিজ্যেরও শ্রীবৃদ্ধি হবে। উত্তর 24 পরগনার অশোকনগর থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা। যদি পশ্চিমবঙ্গের অশোকনগরে এই খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের এই কারখানাটা শুরু হয়, এই প্লান্ট যদি আমরা দেখতে পাই ওএনজিসি, তাহলে কর্মসংস্থান তো বাড়বেই। ম্যানুফ্যাকচারিং কিংবা আমরা যেটাকে বলি সার্বিকভাবে আমাদের রাজ্যেরও তো উন্নয়ন হবে। কৃষাণুবাবু, কেন্দ্র বলছে আপনারা উদাসীন, আপনারা সহযোগিতা করছেন না, তাই জন্যে বাংলার উন্নয়ন আটকে আছে। দেখো ইলমাস, প্রথম কথা হচ্ছে গত 10 বছরে বিজেপি সরকার যে অর্থনৈতিক ভরাডুবির মধ্যে সারা দেশকে নিয়েছে, তার দরুন এটা এই টপিকটাতে আসছি। তুই ভাবো রেলের নতুন প্রযুক্তি আনা, টেকনোলজিক্যাল আপগ্রেডেশনে তো কোনো বাধা নেই, কিন্তু তারা করছে না। ওইদিকে মোদির স্বপ্নের বুলেট ট্রেনের জন্য কত $1 বিলিয়ন তারা বিনিয়োগ করে বসে আছে। তো তার মানে এদের প্রায়োরিটিও আলাদা। আজকে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি, নদী সংযোজন, বিভিন্ন জায়গাতে ন্যাশনাল হাইওয়ে, এগুলো তো একাধিকার কেন্দ্রে, আমাদের রাজ্যেই বলি, পোর্ট ট্রাস্ট থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে চা বাগান, একাধিকার কেন্দ্রে কোনটার উন্নয়ন ঘটিয়েছে। এবং এই ক্ষেত্রে বলে রাখি, এই যে অশোকনগরে যে প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম পাওয়া গেছে, এটা ইউপিএ প্রথমের আমলে এক্সপ্লোরেশন হয়, প্রথমে ইয়ে হয়, তারপরে ইউপিএ 2 এর সময় এটার তোমার যে ব্লক অ্যালটমেন্ট, এটাকে একটা ব্লক করে সে অ্যালটমেন্ট হয়ে যায়। তারপরে এক্সপ্লোরেশনের জন্য 2018 থেকে এক্সপ্লোরেশনের কাজ শুরু হয়। 2014তে এক্সপ্লোরেশনের প্রথম ফার্স্ট ফেজটা চালু করে দেওয়া হয়েছে। 2014তে, মানে এই সরকার যখন এসছে, তারপরে কাজ হচ্ছে। তারপরে যখন এক্সপ্লোরেশনের ফার্স্ট ফেজ চালু হয়ে গেছে, তারপরে এরা করতে পারছে না কেন? 10 বছর হয়ে গেল। আজকে বলুন যে যেই বেসিনটা বা যেই খনিটা পাওয়া গেল 2008-এ বা 2009-এ, তার এক্সপ্লোরেশনের জন্য তৈরি হয়ে গেল 2014-র মধ্যে, মানে যখন বিজেপি সরকার আসছে। কিন্তু এক্সপ্লোরেশনের জন্য রেডি হওয়া সত্ত্বেও প্রথম ফেজ, তারপরে দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ তারা চালু করতে পারেনি। আজকে জমি, এখানকার যে মানুষ বলছে জমি দিয়েছে, রাজ্য সরকার কিভাবে করবে? এবং যে জমি দিয়েছে, জমি তো পেয়ে গেছে তারা, এটাই তো বলছি যে জমি তারা বেসিক প্রথম ফেজের জন্য বা দ্বিতীয় ফেজের জন্য তারা পেয়ে গেছে। এবং তারপরে বেসিক সিকিউরিটিটা তো দেখতে হবে। আজকে আসানসোল আর রানীগঞ্জ এই বেল্টে যে কয়লার খনি নিয়ে কত মানুষের, কত গ্রাম ক্ষয়ক্ষতির সম্মুখীন, কি ব্যবস্থা নিয়েছে ইসিএল বা কেন্দ্র সরকার? একের পর এক এই যে এনভায়রনমেন্টাল পার্টটা এবং মানুষের সুরক্ষা, এগুলো তো সুনিশ্চিত করতে হবে। সে তো বেশ বুঝলাম, সে তো বুঝলাম, আমি আসবো, আপনি বলবেন। শুনে না, একটা পয়েন্ট, ওএনজিসির অর্থনৈতিক ক্ষমতা কি ছিল? নবরত্ন কোম্পানির মধ্যে ছিল ওএনজিসি। বিভিন্ন সময় এর থেকে টাকা তুলে নিয়েছে, বিভিন্ন, আমরা সেই বিষয়ে আসবো। কিন্তু সুপ্রিয়, ওখানকার মানুষও কিন্তু বলছে যে হ্যাঁ উদাসীনতা রয়েছে, কিন্তু শুধু রাজ্য সরকারের উদাসীনতা নয়, রাজ্য সরকার কোনো এর মধ্যে এখতিয়ারই নেই, কেন্দ্রেরও উদাসীনতা রয়েছে। কারণ এই প্রশ্ন কোথা থেকে উঠলো? হরদীপ সিং পুরী, পেট্রোলিয়াম মিনিস্টার, তাকে যখন রাজ্যসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেন, আপনাদেরই সাংসদ শ্রমিক ভট্টাচার্য যখন প্রশ্ন করেন, তখন হরদীপ সিং পুরী বলে যে রাজ্য দিচ্ছে না, তাই করতে পারছি না। ওখানকার মানুষ বলছে কেন্দ্রও কিছু করছে না। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এইভাবে যে ধাপগুলো রয়েছে, কিষাণুদা বলবার সময় বললেন, সেখানে প্রথমত হচ্ছে যে কেন্দ্রের, আবার একটাই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, যে কেন্দ্রের পক্ষ থেকে যদি কোনো উদাসীনতা হয়, তাহলে আমাদের কেন্দ্রেরই সরকারেরই একটি রাজনৈতিক দল, আমাদের বিজেপি, তার সংসদে দাঁড়িয়ে এই প্রশ্নটা তুলেছেন। কারণ তিনি পশ্চিমবঙ্গবাসী এবং তিনি সমেত এখানে যারা আমরা সকলেই আছি, প্রত্যেকে আমরা চাইবো যে ওখানে একটা কর্মসংস্থানের জায়গা হোক এবং শিল্প হোক, যাতে মানুষজন কাজ পান। কিষাণুদা একটা কথা বললেন যে এখানে সরকারিভাবে, মানে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে হচ্ছে কেন্দ্রীয় সরকার আসার পরে 10 বছরে 6.5 লক্ষ কোটি টাকা দেনা করে একটা রাজ্যের সরকার 13 বছর ধরে এখানে রাজত্ব করছে। 85% হয়ে যাওয়া সিঙ্গুর টাটা ন্যানো কারখানাকে বন্ধ করার মধ্যে দিয়ে আন্দোলন করে যিনি ক্ষমতায় আসতে পারেন, তার থেকে নতুন করে শিল্প হবে এই আশা আমরা করি না। 1, 2 হচ্ছে একটা আপনাকে ইনফরমেশন দিই, ওখানকার অশোকনগর পৌরসভার চেয়ারম্যানকে একদিন যান একটু ডিরেক্টলি প্রশ্ন করুন তো, যে কেন কাজগুলো আটকে আছে। বিভিন্ন টেন্ডার তৈরি হয়, এই কাজগুলো হতে গেলে টেন্ডার তৈরি। আমি তথ্য ছাড়া কথা বলিনি ইলমাস, তুমি জানো। আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বসে বলছি এই কথা, ওখানে বিভিন্ন টেন্ডার তৈরি, টেন্ডার নিয়ে শুরু থেকে একটা ঝামেলা ছিল। এই যে নারায়ণ গোস্বামীকে এখানে দেখালেন, ওখানকার এমএলএ অশোকনগরে, তার বক্তব্য দেখুন, তার বক্তব্যে তিনি কিন্তু এড়িয়ে গেলেন বিষয়টা, যে বর্ষার জন্য বোধহয় কাজটা আটকে রয়েছে। 2, কাকলি ঘোষ গস্তিদা, বারাসাতের
এমপি, সম্ভবত উনি 3-4 বারের এমপি, 2009 থেকে এমপি, তার কি উদাসীনতা নেই? তিনি চান না এই রাজ্যে একটা কর্মসংস্থান হোক? রাজ্যে সরকারের কোনো রেভিনিউ আর্নের কোনো জায়গা নেই মদ বিক্রি করা ছাড়া, কোনো শিল্প নেই। আপনি বলছেন কেন্দ্রীয় সরকারের কথা, আমাদের কেন্দ্রীয় সরকার বারবার করে এটা বলছে রাজ্য সরকারের জমি দেওয়ার ক্ষেত্রে অনিয়া, রাস্তাগুলো ন্যাশনাল হাইওয়েতে যখন রাস্তা তৈরি হচ্ছে সেখানে জমিদাতাদের ক্ষেত্রে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করে ক্ষমতায় এসছেন না, আমরা তার এই বিষয়টা বুঝি। বেশ 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 তিনি বেশ, আমি মানুষকে কয়েকটা এই রাজারহাটে কিছুদিন আগে ঘটনা আপনারা জানেন। তথ্য পরিসংখ্যান নিতে চাই। আমি একবার কৌশিক বাবুর কাছে যাব। কৌশিক বাবু, আমি ওএনজিসির রেভিনিউ দেখছিলাম, গত 12 মাসের রেভিনিউ 6,43,000 কোটি টাকা 12 মাসের রেভিনিউ। তার যদি গ্রোথ রেট দেখি গত এক বছরে, তার গ্রোথ রেট -6.10%। ওএনজিসি দেউলিয়া হয়ে গেছে, এই কথাটা আপনি সমর্থন করেন? মার্কেট কিন্তু সেই কথা বলছে না। না, ওএনজিসি দেউলিয়া কি করে হয়ে গেছে? ওএনজিসি দেউলিয়া হয়ে যায়নি, এবং অয়েল এক্সপ্লোরেশন নানা জায়গাতে, ভারতের বাইরেও আফ্রিকান কান্ট্রিগুলোতে ওএনজিসি করছে, এক্স্যাক্টলি নানা জায়গাতে করছে, পৃথিবীর নানা জায়গাতে ওএনজিসি করছে, শুধু ভারতে করছে না। পারসেপশন ইজ রিয়েলিটি। আমাদের এখানে শিল্প এবং কর্মসংস্থানের জন্য জমি এবং সেই সম্বন্ধে কিছু রিয়েলিটি, কিছু পারসেপশন মিলে বহির্জগতে একটা ধারণা আছে। এই ধরুন হাইওয়ে প্রজেক্ট, এক্সপ্রেসওয়ে প্রজেক্ট, বলবো কি, সরি টাটার কাটা, এবং ধরুন হাইওয়ে চওড়া করা, 4 লেনিং করা, 6 লেনিং করা, তার জন্য একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে একটা এজেন্সি বানাতে হয়েছে যারা কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে সাযুজ্য রেখে একটা যাতে ল্যান্ড অ্যাকুইজিশন করা যায়, তার জন্য তারা দুই পক্ষের সঙ্গে কথা বলবে। তাতে অ্যাপয়েন্ট হয়েছে রাজস্ব রিলেটেড যারা কাজ করেছে সেরকম রিটায়ার্ড ব্যুরোক্র্যাট। এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে করতে হয়েছে। হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম মিনিস্টার, উনি ডেট দিয়ে বলছেন যে এই ডেটে রাজ্য সরকারকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এবং ইস্টার্ন রিজন কাউন্সিল রাঁচিতে হয়েছিল, সেখানেও এই বছরই রিকোয়েস্ট করা হয়েছে যাতে রাজ্য এক্সপ্লোরেশনে গ্রিন সিগন্যাল দেয়। এবারে উনি একটা সেন্ট্রাল মিনিস্টার, ওনার কথাকে আমি অগ্রাহ্য করতে পারছি না, কেননা একজন কেন্দ্রীয় মন্ত্রী শপথ নিয়ে যে কথাটা বলেন সেটাকে আমাদের থেকে তার কথার গুরুত্ব বেশি। সো আমাদেরকে দেখতে হবে আমাদের রাজ্যের সম্বন্ধে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। এই পারসেপশনটা ব্রেক করে আমার মনে হয় রাজ্য কেন্দ্র দুজনকে এগিয়ে আসা উচিত, এক্সপ্লোরেশন শুরু করা উচিত, এবং ওখানে ডাউনস্ট্রিম অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে একেবারে, এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট। আমরা শুধু চাকরি বলি, জিনিসটা টাটার সময় হয়নি কিংবা হতে পারেনি। টাটাকে কেন্দ্র করেও তো একটা গোটা টাউনশিপ, একটা অক্সিলারি ইন্ডাস্ট্রি, তার সঙ্গে একাধিক কর্মসংস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম। সেটা তো ওএনজিসিকে কেন্দ্র করে হতে পারে। আমার জন্ম জামশেদপুরে, আমাদের পরিবার 3-4 জেনারেশন টাটা এমপ্লয়ি। আমরা আর জামশেদপুর বলি না, আমরা বলি টাটানগর। তো আমি জানি এটার মাল্টিপ্লায়ার এফেক্ট কত, কিভাবে। সো ওখানে অশোকনগরও যদি একটা এইভাবে গড়ে ওঠে, এই যে সঞ্জিদা বিবি এখানে বলছিলেন যে ওনার একটা দোকান দিয়েছিলেন, সেই সময় প্রচুর গাড়ি ঘোড়া আসছিল, বিক্রি হচ্ছিল, এইভাবে কিন্তু এন্টায়ার ইকোসিস্টেমটা গড়ে ওঠে। দেখুন, আপনারা চেষ্টা করেছিলেন আহমেদ বাবু যে একটা সিঙ্গুরে একটা কারখানা আনার, টাটাকে কেন্দ্র করে একটা নতুন ইকোনমি শুরু করার চেষ্টা করেছিলেন, হয়নি। সেই সময় ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস হাতে হাত মিলিয়ে হতে দেয়নি সিঙ্গুরকে। আজকে দাঁড়িয়ে আমরা বলতে পারি, এই প্রজন্ম বলতে পারে, ইট ওয়াজ অ্যান হিস্টোরিক্যাল ব্লান্ডার। এবং সেই সময় আপনাদেরও কিছু পলিটিক্যাল স্টেপস ছিল যেগুলো খুব একটা ভালোভাবে যায়নি। অ্যাটলিস্ট ট্রাইব্যুনালে গিয়ে তো সেই কথাই বলে দেওয়া হয়েছে, টাটাদের পক্ষেই রায় গিয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি অশোকনগর পরবর্তীকালে জামশেদপুরের মতো ওএনজিসি নগর হতে পারে, তাতে তো ফায়দা আমাদের বাংলার বাসিন্দাদের। ঠিকই বলেছেন আমার তৃণমূল বন্ধু তুলেছেন, যেটা 2008-2009-এ ওএনজিসি থেকে ওরা সার্ভে করে ওই অঞ্চলে যে তেল এবং গ্যাস পাওয়া যাবে তারা ঠিক করেছিল যে এখানে পাওয়া যাবে। তারপরে এইটা ওখানকার আমাদের বিধায়ক ছিলেন সত্যসেবী কর, আমাদের সিপিআইএমের অশোকনগরের বিধায়ক। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে এই খবরটা দিয়ে বলেন যে এটা যত তাড়াতাড়ি পারা যায় কেন্দ্রীয় সরকারকে বলে করা হোক, এবং বুদ্ধদেব ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারকে কাছে আবেদন করে যে এখানে তেল খনন এবং গ্যাসের জন্য ব্যবস্থা করা হোক, এখানে উদ্যোগ নেওয়া হোক। সে অনেক দায়সারা কাজ করেছে, যদিও তারপরে সেখানে আমরা যদি দেখি গোটা শুধু অশোকনগর নয়, আমরা যদি দেখি ওএনজিসি বা
আপনার অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে বহু টাকা খরচ করেছে এবং নানানভাবে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, আপনার নদিয়া, এই যে রানাঘাট, এই অশোকনগরের সংলগ্ন বহু এলাকায় প্রায় 1000 বর্গ কিলোমিটারের মধ্যে গ্যাস এবং তেল রয়েছে। সুতরাং পশ্চিমবাংলার অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে, কিন্তু হচ্ছে না। ওখানে খাস জমিয়ে রয়েছে, ওখানে খনন হলো, তেল উঠলো অশোকনগরে, ওখানে আপনার যে মৌজা হচ্ছে বাইগাছি মৌজা, সেখানে আপনার ডিল করা হচ্ছে, তেল উঠেছে এবং উন্নত মানের তেল। আমার বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বুঝি না, আজকে যদি কেন্দ্রীয় রাজ্য সরকারের তো বিরোধিতা আছে, তারা তো সিঙ্গুর দ্বিতীয় জামশেদপুর হয়ে যেত, 85% কাজ হচ্ছে, তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর বিজেপি বন্ধু যেটা বলছে ঠিকই, এদের জমি কিনতে গেলেও আপনার সিন্ডিকেট আছে, সেখানে দালালি হবে, কে কত টাকা নেবে, বিভিন্ন রাজ্যের উন্নয়নের কথা বলছি, স্বাভাবিকভাবেই কিষাণবাবু রাজ্যের উন্নয়নের কথা বলা এই হচ্ছে। বাধাবিঘ্ন আছে। বামেদের বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ, 35 বছরে এত অভিযোগ, চেষ্টা তো করেছিল আপনারা, মিনিমাম একটা চেষ্টা করুন না। একটা ইস্পাত কারখানার স্বপ্ন দেখিয়ে রেখেছেন, এই কাজ তাই একটা শালবনীতে, এক মিনিট স্যার, শালবনীতে একটা ইস্পাত কারখানার আপনারা স্বপ্ন দেখিয়ে রেখেছেন, সেই ইস্পাত কারখানা কবে হবে? 7খানা বিজিবিএস হয়ে গেল, কিন্তু শিল্প এলো না। আরে অ্যাটলিস্ট একটা ওএনজিসি নগর হলে বাংলার মানুষই তো চাকরি পাবে, আপনার অর্থনীতি তো বাড়বে, পাল্টে যেত, প্রথম কর্মসংস্থান হতো। প্রথম কথা হচ্ছে যে আমরা যেখানে বসে আছি, ঢিলছড়া দূরত্বে যে ইনফোসিস ক্যাম্পাসটা হয়েছে, এটা কি হয়নি? আজকে সেক্টর 5-এ ইংল্যান্ড থেকে হেড অফিস সরিয়ে এখানে আনা হচ্ছে। আরে বাবা, সেক্টর 5টাকে বৃদ্ধিকে ঘটিয়েছে, টিম করে আরো জ্বলছে, দুপুরবেলা খিদে পেলে লেকের ধারে ডাবকে সময় কাটাতে হতো, এই তো বাম আমলের চিত্র ছিল। আজকে আপনাদের সময় সেক্টর 5-এ ডাব খেয়ে, হ্যাঁ, আবার কি ছিল? এরকম অবস্থা ছিল নাকি সেক্টর 5? যারা কাজ করেছে তখন 2-4টে টিম করে কোম্পানি ছিল, সেই দিন থেকে যারা কাজ করছে কোনো একজন এমপ্লয়ের ইন্টারভিউ নিয়ে দেখবে যে সেক্টর 5-এর এখন এক্সটেনশন হয়েছে। ইনফোসিসটা সেক্টর 5-এ হয়নি, ইনফোসিসটা রাজারহাটে হয়েছে, ইনফোসিসটা যে এক্সটেনশন হচ্ছে আইটি নগরী সেটার হয়েছে। প্রথম কথা বলে রাখি যে বলছে রাজ্যের ধার দে না। প্রথম কথা, পশ্চিমবাংলাতে তৃণমূল সরকার আসার পর আজকে 2011 থেকে 2024-এ জিডিপি কোথায় দাঁড়িয়ে আছে? 4,000 4,500 লক্ষ কোটি টাকা থেকে আজকে আমরা 19,000 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছি। আমরা এই পরিসংখ্যান জানি, আগের পর্যন্ত কোনো শ্বেতপত্র আমরা আপনাদের সরকারের পক্ষ থেকে পাইনি, কত শিল্প এলো, কত শিল্প গেল। সুপ্রিয়, আপনার নিশ্চয়ই মনে থাকবে, আসবো কিষাণবাবু, আমি আসবো, সুপ্রিয় আপনার নিশ্চয়ই মনে থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্সেলোনা গিয়েছিলেন, স্পেন গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তিনি কিছু ডিল করে এসেছিলেন, যার হাত ধরে কিছু বিদেশি ফুটবল ক্লাব তারা আমাদের এখানে কিশোর ভারতী একাধিক স্টেডিয়ামে প্রশিক্ষণ দেওয়া শুরু করবেন, ক্যাম্প করা শুরু করবেন, যাতে আগামী দিনে ফুটবল কুড বিকাম আ গ্লোবাল বিজনেস মডেল ইন বেঙ্গল। নিশ্চয়ই মনে আছে, হয়েছে। লেটেস্ট খবর হচ্ছে সেই সব ক্লাব পুল আউট করছে। উনি গেছিলেন মাদ্রিদে, আমি যদি ভুল না করি, সাথে নিয়ে গেছিলেন মহারাজকে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তো সেখান থেকে আমরা জেনেছিলাম যে এই শিল্পটা হওয়ার জন্য, মানে ইস্পাত কারখানার এই বিষয়টা হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় তার একটা প্রচণ্ড মদত থাকবে এবং তিনি দায়িত্ব নিয়ে এটা করবেন। তা সেই শুভলগ্ন কবে আসবে, স্টিলের কথাই বলছি, তো সেই শুভলগ্ন কবে আসবে, কবে সেই পঞ্জিকা দেখে সেই দিনক্ষণ ঠিক হবে আমি জানি না। কিষাণদা জিডিপিকে দিয়ে আবার ট্যাকফুলি, ভালো বক্তা তো, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ধারটা ধারি আর আর্নিং, মানে আমি যেটা বলতে চাইলাম, যেটা স্যারও হয়তো এগ্রি করবেন, রেভিনিউ কোথায় সরকারের, রাজ্যের রেভিনিউটা কোথায়? আমরা বিভিন্ন সময় শুনতে পাচ্ছি পৌরসভা কর্মীদের অনেকাংশের, সবাই নয়, অনেকাংশের কর্মীদের বেতন দিতে পারছে না, দেরি হচ্ছে। গ্রিন পুলিশ একটা খুব মানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে তারা, পুলিশের ম্যাক্সিমাম কাজটা এখন গ্রিন পুলিশটাই করে, সে দাদাগিরি করা থেকে শুরু করে আবার ভালো কাজও করে, অনেক অসহায় ব্যক্তিদেরকে হসপিটালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে, আমি একতরফা বলবো না। তাদের মায়না 2 মাসের মায়না 3 মাসে হয়, 3 মাসের মায়না 1 মাসে হয়, বোনাসের ক্ষেত্রে টালবাহানা, এগুলো তো হচ্ছে, এগুলো তো অস্বীকার করার বিষয় নয়। আমি বলছি সরকারের সদিচ্ছা নেই কি আছে সেটা পরের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় একাই নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে একজন লড়াকু নেত্রী, জানিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার যে ক্যাবিনেট, তাদের কোনো সে আছে আপনি বলুন তো? চন্দ্রিমা ভট্টাচার্য, আপনার আগের যে টপিক ছিল, চন্দ্রিমা ভট্টাচার্যের একটা বাইট আছে আজকে মমতা দেবী, তিনি টুইট করেছেন বলে সমস্ত ওখানকার যারা এমপি তারা বেরিয়ে এসে বাইরে তারা বক্তব্য রাখছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের বিরোধী দলনেতা, সুদীপ বন্দ্যোপাধ্যায় তার এজেন্ডার মধ্যে এটা আসতে পারে না যে বীমা যোজনার বিষয়টাকে নিয়ে একটু তুলে ধরা? আমি আগের প্রশ্নতে তুমি আমার থেকে উত্তরগুলো নিলে না। প্রথম কথা বলে রাখি যে আমি যেহেতু জিডিপি বৃদ্ধির কথা বললাম, তার সাথে বলে রাখি বাম আমলে 2011 অবধি প্রত্যেক
100 টাকা ঋণ যেটা নেওয়া হতো রাজ্যের পক্ষ থেকে সেটাকে ঋণটাকে পে করার জন্য, ঋণটাকে রিভার্স করার জন্য আবার টোটাল মানে ঋণ উইথ ইন্টারেস্ট পেমেন্টের জন্য আমাদের 100 টাকা পিছু 40 টাকা দিতে হতো। আমরা ধাপে বাম আমলে শুনে বাম আমলে 2011 অবধি। এখন আমরা গত 12 বছরে ধাপে ধাপে যেমনি রাজ্যের রাজস্ব বেড়েছে, রাজ্যের লোনও বেড়েছে, কিন্তু আমরা এই 100 টাকা পিছু যেটা 40 টাকা আগে দিতে হতো, আমরা ধাপে ধাপে 32 টাকা করতে পেরেছি। 32 টাকা করতে পেরেছি। এই মুহূর্তে রাজ্যের কোষাগার কি খুব ভালো? আমার মনে হয় না, আমার মনে হয় কিছুটা ভুল হচ্ছে এখানে। আরে বাবা, তুমি পরিসংখ্যান দেখো না, আমরা বাজেটে দিয়েছি। কৌশিক বাবু রাজ্য এই মুহূর্তে ইকোনমিক ক্রাইসিসের উপর দাঁড়িয়ে আছে একেবারে। এটা নিয়ে আমাদের রাজ্যপাল, আবার কোনো পলিটিক্যাল কথা বলবো না, আমার পলিটিক্যাল রোল নেই, রাজ্য ইকোনমিক ক্রাইসিসের উপর দাঁড়িয়ে আছে। এবং এই যে জিএসটি কাউন্সিল আগের ইয়েতে আলোচনা করছিলাম, পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, ওয়ান অফ দি হাইয়েস্ট। এবং রাজ্য জিএসটিতে পেট্রোল ডিজেলকে, কোনো রাজ্য, শুধু পশ্চিমবঙ্গ না, কোনো রাজ্য যেতে দিতে চায় না, বিকজ রাজ্যের মেজর চাঙ্ক অফ রেভিনিউ পেট্রোল ডিজেল থেকে আসে। আমাদের এখানে কর্মসংস্থান ইমিডিয়েটলি বৃদ্ধি করতে হবে, সেটা অশোকনগরে ওএনজিসি, তার ডাউনস্ট্রিম, তার মাল্টি লেয়ার এফেক্ট ধরুন, বা অন্য যে কোনোভাবে কোনো একটা বড় শিল্পকে আসতে হবে। আদানি কেন পোর্ট ছেড়ে চলে গেল সেটা আমাদের সবার কাছে একটা রহস্য। কারণ আদানিকে এমওইউ সাইন করা হয়েছিল, বিজেবিএসে গৌতম আদানি এসেছিলেন, উনি খুব সুন্দর বক্তৃতা দিয়েছিলেন, তারপরে বছর বিজেবিএসে উনি আর এলেন না এবং দে হ্যাভ পুলড আউট। সো একটা বড় নাম আমাদের রাজ্যে আসতে হবে, এবং একটা বড় নাম আসলে পরে তার এফেক্টে আরো অনেকগুলো নাম আসবে। এই মুহূর্তে আমরা ইকোনমিক ক্রাইসিস, আপনারা সব জিনিসই বামমহলের ভূত দেখেন। এই কৌশিক বাবুর কথাটার সাথে ব্যাপারটাকে কিছুটা এই এগ্রি মুহূর্তে করলো। ব্রেক করতে হবে। বাকিটাও বলে রাখি যে কেন্দ্র সরকার অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। দাদা বলে দিই, বলে দিই 1,92,000 কোটি টাকা যখন এই বাস্তবতা কথা বলে লাভ নেই। জিডিপিও তাই ছিল। আরে বাবা, জিডিপিটা দেখুন, খেলা মেলা উৎসব এই করেই তো শূন্য হয়েছে। আপনার এই মানুষকে অবজ্ঞা করেই তো শূন্য হয়েছে। এর নাম করে হাজার হাজার কোটি আমি আবার বললাম, বিরিয়ানি খরচা হয় এই পশ্চিম বাংলায়। 7 লক্ষ কোটি টাকা ঋণে ছাড়িয়ে গেছে বাম ফ্রন্টের আমলে। 1,92,000 না, স্বাধীনতার পর থেকে পর্যন্ত বলেছেন তো কতবার একটা কথা। আচ্ছা বেশ বেশ, আরেকটা কথা বলছেন বলে মানুষের কাছে শূন্য হয়েছে। যেটা বলেছেন এবং হ্যাঁ, ওনাকে আমি সমর্থন করে বলতে চাই, আপনার পেট্রোল ডিজেলের বাংলাদেশের দাম কম কেন? কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, এই সরকার, দুই সরকার দায়ী। সমস্ত জিনিসপত্রের জিএসটি হলো, কেন পেট্রোপণ্যের জিএসটি হলো না? 63 কেন আলাদা করে চেষ্টা হলো? রাইট সরকার আছে, বলে যাচ্ছে ত্রিপুরা সরকারের এই বক্তব্য কি? জিনিসপত্রের মূল্য। আচ্ছা বেশ 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 কৃষ্ণবাবু ছাড়ুন, সব বাদ দিন, সব মিথ্যাচার বাদ দিন। বামেরা না হয় মিথ্যাচারই করছে, বাদ দিন। আমাকে একটা সহজ প্রশ্নের উত্তর দিন তো, আপনার সরকার শিল্প বিরোধী সরকার? কারণ আপনারা ক্ষমতায় এসেছিলেন শিল্প বিরোধিতা করে। আপনারা শিল্প বিরোধী সরকার নাকি শিল্প বান্ধব সরকার? আজকে এর উত্তর দিন তো। তুমি আগের প্রশ্নগুলোর উত্তরগুলো নাও, তুমি পড়ে নেবো। আপনি এই প্রশ্নের উত্তর দিন না। অশোকনগরের মানুষ জানতে চায় ওএনজিসির প্ল্যানটা হবে কি হবে না। তা নয়, তুমি তোমাকে একটু পার্সপেক্টিভে বলি যে এই সময় যেহেতু 2007, 8, 9 এর কথা হচ্ছিল, তখন এই অশোকনগরটা ফাইন্ডের সাথে সাথে এটা কৃষ্ণা গোদাবরী ফাইন্ড হয়েছিল, কৃষ্ণা গোদাবরী ন্যাচারাল গ্যাস ফাইন্ড করেছিল। আজকের দিনে ওএনজিসি হ্যাজ পুলড আউট, রিলায়েন্স হ্যাজ গন ডাউন। এই যে বলছে না বাংলাদেশ, একদম শুনে নাও না, এই বাংলাদেশ, এই দাঁড়াও না, বাংলাদেশকে এই কেন্দ্র সরকার 20 বছরের মনিটরিয়াম দিয়ে 1% সুদে লোন দেয়, বিলিয়ন ডলার। পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্যকে 8% ইমিডিয়েট সুদে ঋণ দেয়। সুতরাং অশোকনগরে বাংলায় শিল্প হবে কি হবে না? সহজ কথা বলুন তো, আপনারা শিল্প বান্ধব সরকার নাকি শিল্প বিরোধী সরকার? বলো না, তোমাকে তো আমি দুজনকেই জিজ্ঞেস করছি। শোনো, তোমার ডিবেটটাকে শুধু হাইপ করলে হবে না, তুমি কি একটা সমাধান চাইছো? একদম পার্সপেক্টিভে তাহলে শুনতে হবে। তুমি প্রশ্ন করছো, আমি একটা জিনিস বলুন না, আমি তো প্রশ্নের উত্তর চাইছি। গঙ্গা ভাঙন রোধ তো একাধিকার হচ্ছে কেন্দ্র সরকারের। গঙ্গা ভাঙন হচ্ছে কেন? আপনি আমার পয়েন্টে একাধিক পয়েন্ট উনি আনবেন, আপনি পয়েন্টে জবাব দিচ্ছেন। সুপ্রিয়, আসল প্রশ্নের উত্তর একটাই,
মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পলিসি, চাকরি তো আপনি জানি তো শিল্প করবার জন্য মমতা দেবীর যা পলিসি, সেটা হচ্ছে জমি সরকার অধিগ্রহণ করব না। এটা যেদিন তিনি হচ্ছে অ্যানালাইজ করে তিনি এটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন, সেদিনই পশ্চিমবঙ্গের শিল্প 12টা বেজে গেছিল। আরেকটা কথা আমেনবাবু যেটা বললেন, বিজেপি নাকি তৃণমূলের সাথে হাত মিলিয়ে ওখানে শিল্প হতে দেননি। এখানে একটা কৌশিক বাবু ফাইনাল ভার্ডিক্ট আপনি দেবেন। এই মুহূর্তে বাংলার কি দরকার, রাজনীতি নাকি শিল্প? দেখুন, আমরা খুব বলছিলেন না, জামশেদপুর একটা ব্যারেন ল্যান্ড ছিল, ব্যারেন ল্যান্ডে তুমি করতে পারো। পশ্চিম বাংলার পপুলেশন ডেনসিটি, আমার সময় আমাদের এখানে আমার সময় খুব সীমিত। আমরা ডাইভার্ট করে যাচ্ছি। বাংলাদেশকে দেওয়াটা 30 সেকেন্ড আন্ডার ফরেন স্ট্র্যাটেজি ডিপ্লোমেসি। আচ্ছা, বেশ বেশ বেশ, সত্যি আমার আজকে আর সময় নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা আজকে এলেন। এই মুহূর্তে বাংলা শিল্প চাইছে, বাংলা শিল্প দরকার, বাংলার কর্মসংস্থান দরকার, কারণ এইগুলো ছাড়া বাংলা এগিয়ে যেতে পারবে না। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ডিমান্ড তুলেছেন যে 18% জিএসটি যা জীবন বীমা এবং স্বাস্থ্য বীমাতে রয়েছে তা প্রত্যাহার করা হোক, সেটাও কিন্তু আম জনতার ইস্যু। আম জনতা চাকরি চায়, আম জনতা পকেটে সঞ্চয়ের টাকা চায়, আম জনতা চায় ইজ অফ লিভিং, স্বচ্ছন্দে বাঁচতে, এবং সেটা দেওয়ার দায়িত্ব আমাদের দুই সরকারের, কেন্দ্র ও রাজ্যের। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।